আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ভারত পাকিস্তানে ঈদের দিন ঘোষণা। ভারত এবং পাকিস্তানে ঈদের দিন ঘোষণা করা হয়েছে। পাকিস্তান সোমবার ৩১শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে। এছাড়া একই দিনও ঈদ উল ফিতর উদযাপন করবে ভারত। তবে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ৩১শে মার্চ ঈদের দিন ঘোষণা করা হয়েছে। এরপর জানাবো ছাত্রদল নেতাদের বাধায় এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন পণ্ড। লালমনিরহাটে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ঢেকে দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডাকা সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। শনিবার ২৯শে মার্চ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদকে ধাক্কা দেওয়া হয়। এরপর জানাবো চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। চীনের ৪ দিনের সরকারি সফর শেষে আজ শনিবার রাতে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ৮টা ১০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপপেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে সরকার, অভিযোগ করলেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে। তারা একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে মার্চ, আবার বলে জুনের মধ্য নির্বাচন। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। এদিকে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি এখনও রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৯ মে বিকালে রাজধানীর ১০০ ফিটের বেড়াইদ এলাকায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সব মন্তব্য করেছেন তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন দিতে হবে, তা না হলে বিএনপি মাঠে নামবে। এবং সর্বশেষ জানাবো হকার সিন্ডিকেটের ৪ জনকে পুলিশে ধরিয়ে দিল ছাত্র জনতা। পণ্য কেনার সময় দরদাম করতে চাইলে রাজধানী মিরপুর ১০ নম্বরে হকারদের মারধরের শিকার হয়েছেন এক যুবক। পরে স্থানীয় ছাত্র জনতা ওই হকার সিন্ডিকেটের কয়েকজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারত ও পাকিস্তানে ঈদের দিন ঘোষণা। ভারত ও পাকিস্তানে ঈদের দিন ঘোষণা করেছে। পাকিস্তানে সোমবার অর্থাৎ ৩১শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এছাড়াও একই দিন ঈদ উল ফিতর উদযাপন করবে ভারতও। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী রোববার ভারত ও পাকিস্তানে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। আজ দক্ষিণ এশিয়ার এই দুই দেশে দুটিতে ২৮তম রোজা। এর আগে পর্যায়ক্রমে ঈদের তারিখ জানায় অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং এই দেশগুলোতেও সোমবার ৩১শে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। সবার আগে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। শনিবার দেশটিতে ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে ঈদের দিন ঘোষণা করা হচ্ছে, তবে বাংলাদেশে ঈদের দিন এখনও ঘোষণা করা হয়নি। বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আগামীকাল ৩০শে মার্চ তারা মিটিং করবে। এরপর এই বিষয়টি নিয়ে সঠিক সিদ্ধান্ত জানাবে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন। এরপরই বাংলাদেশের ঈদ কবে হবে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু পাকিস্তান ও ভারতে ৩১শে মার্চ ঈদের দিন নির্ধারণ করা হয়েছে, সেহেতু বাংলাদেশেও একই দিন ঈদের দিন এবার নির্ধারিত হতে পারে। তবে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
ছাত্রদলের বাধায় এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন পণ্ড। লালমনিরহাটে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ডেকে দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডাকা সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে। শনিবার ২৯শে মার্চ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। এ সময় তিনি এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদকে ধাক্কা দেওয়া হয়। এনসিপি নেতা রাসেল আহমেদ বলেছেন, সংবাদ সম্মেলনে ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন দিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করার জন্য বলা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্মকর্তাকেও আমাদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু মহান স্বাধীনতা দিবস ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননা এবং ২৪-এর মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা ও ষড়যন্ত্র আমরা কখনোই মেনে নিতে পারি না। তাই ষড়যন্ত্র মোকাবেলা করে সংবাদ সম্মেলনের জন্য যথাসময়ে স্মৃতিসৌধে উপস্থিত হওয়ার চেষ্টা করলে সেখানে পূর্ব থেকে ছাত্রদল ও বিএনপির কিছু মানুষ অবস্থান করে। পরবর্তীতে জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাতের পর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে হামলা চালায় ছাত্রদল এবং বিএনপি। তিনি আরো বলেন, আমরা সব সময় বলেছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম নয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম অজস্র বীর সেনানী ও বীরাঙ্গনা আত্মবিসর্জন দিয়ে দেশকে মুক্ত করেছে। লালমনিরহাটের স্মৃতিসৌধের পাশে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানী ভাষা আন্দোলনের শহীদ মুক্তিযুদ্ধকালীন সরকারের শপথ গ্রহণের দিন বিজয় অর্জিত পতাকা বাহিরে মুক্তিযোদ্ধাদের ঐতিহ্য ও প্রতীক হিসেবে ধরে রাখার জন্য মুরাল তৈরি করা হয়েছে। মহান স্বাধীনতা দিবসে সেই সব ইতিহাসকে ঢেলে দিয়ে ২৪-এ মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধকে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রলীগ নেতা ও জাতীয় পার্টির লোকজন নিয়ে এসে পুনর্বাসিত করার চেষ্টা করায় আমরা তাদের বাধা দিয়েছি। চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। চীনে ৪ দিনের সরকারি সফর শেষে আজ শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সফল চীন সফর শেষে আজ রাত ৮টা ১০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এর আগে তিনি জানান, বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড ইউনূসকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর চিফ প্রোটোকল অফিসার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী অং লেই। ৪ দিনের সফরে ২৬শে মার্চ চীনে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের পর বও ফোরাম ফর এশিয়া বিএফএ মহাসচিবের আমন্ত্রণে ২৬ ও ২৭শে মার্চ দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার্ষিক সম্মেলন ২০২৫-এ যোগ দেন তিনি। সম্মেলনে সাইডলাইনে ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের স্টেট কাউন্সিলর ভাইস প্রিমিয়ার ডিং জুয়ে শিয়াং। চীন সরকারের আমন্ত্রণে ২৭ থেকে ২৯শে মার্চ বেইজিং সফর করেছেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হাং ঝোয়ের সঙ্গেও সাক্ষাৎ হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। বৈঠক চলাকালে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করে উভয় পক্ষ। আলোচনাগুলোতে দুপক্ষ ব্যাপকভাবে ঐক্যমতে পৌঁছেছে। আজ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মেলন কক্ষে ড ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এই সময় সেখানে উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তৃতা দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয় পরিষদ চেয়ারম্যান হে গোয়াংসাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, পরিষদ চেয়ারম্যান এবং পিকিং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি ছোট্ট দল তাকে স্বাগত জানান। পরে বিশ্ববিদ্যালয়ের নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন ড মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে সরকার, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কারণ সরকারের যে সময় নির্বাচন দেওয়ার কথা ছিল সেই সময়ে তিনি নির্বাচন দিচ্ছেন না। নির্বাচন নিয়ে একরকম তালবাহানা শুরু করেছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধিত হবে। এ সময় তিনি বলেছেন, বিগত
দীর্ঘ সময় বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারছে না, মানুষের ভোট থেকে বঞ্চিত করা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়ার পর আমরা মনে করেছিলাম অতি দ্রুত সময়ের মধ্যে তিনি নির্বাচনের আয়োজন করবে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন দিতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারকে। সুতরাং বিষয়টি নিয়ে বিএনপির মনে ঘোলাসা সৃষ্টি হয়েছে। তারা কবে নাগাদ নির্বাচন দিবেন এবং নির্বাচন আদৌ দিবেন কিনা বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এ সময় তিনি বলেছেন, নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে, প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করব, তারপর আমরা নির্বাচন চাই দ্রুত সময়ের মধ্যে। শেখ হাসিনা দেশে যে রক্তের স্রোত বয়ে দিয়েছিল তাদের বিচার করতে এত সময় লাগবে কেন? আর এর বিচারের নাম করে জনগণের অধিকার কেন কেড়ে নিচ্ছেন? জনগণ কেন আপনাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারছে না? আপনারা কেন নির্বাচন নিয়ে গড়িমসি করছেন?